এই আলোচনার বিষয়বস্তুটি শুধু আমরা যে কয়েকজন এখানে মঞ্চে বসে আছি, আমরা যে কয়েকজন এই কক্ষের ভিতরে রয়েছি এবং আমাদের এই বক্তব্য বাইরে প্রচার করে দেওয়ার জন্যে কষ্ট করে আপনারা মিডিয়া যারা এখানে এসছেন, শুধু তাদের বিবেচনার বিষয় নয়, এই বিষয়টি কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের বিবেচ্য বিষয়। এবং বিষয়টি এত গুরুত্বপূর্ণ এবং এত মৌলিক যে আমরা এ সম্বন্ধে যদি আমাদের বাংলাদেশের মানুষের সঠিক উপলব্ধি না থাকে, তাহলে কিন্তু আমরা হয়তো জাতি হিসেবে নিজেরা বিস্মৃত হয়ে যেতে পারি। এই সব কিছু বিবেচনায় নিয়ে আমি আজকে আপনাদের সামনে কয়েকটি কথা বলব। মানব সভ্যতার উষালগ্ন থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত এই যে অশেষ একটি যাত্রাপথ, সেই অন্তহীন গতিপথের একটি পর্যায়ে মানব সমাজ ফিউডালিজম থেকে বেরিয়ে এসে একটি আধুনিক সভ্য সমাজের ভিত্তিপ্রস্তর প্রয়াসে যে রাজনৈতিক তত্ত্বের অবতারণা করেছিল, তাকেই দার্শনিকেরা অভিহিত করেছিলেন জাতীয়তাবাদের ধ্যান ধারণা হিসেবে। কাজে আপনারা বুঝতে পারছেন যে এই জাতীয়তাবাদের ধারণা কিন্তু মানব সভ্যতার শুরু থেকে ছিল না। এটা কিন্তু একটি পরবর্তী একটি উদ্ভাবন, এবং উদ্ভাবন কিন্তু এই মানুষই করেছে, তাদের বুদ্ধিমত্তা দিয়ে করেছে, তাদের চিন্তাধারা দিয়ে করেছে। উদ্দেশ্য ছিল কি? মানব সমাজের কল্যাণ সাধন। মৌলিক ঐক্য, স্বাধীনতা এবং জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার যে মানবিক আবেদন, তারই ফলশ্রুতিতে পৃথিবীতে উদ্ভব হয়েছে জাতীয়তাবাদ। তবে এ প্রসঙ্গে আরেকটি কথা যদি আমি উল্লেখ না করি, তাহলে এই জাতীয়তাবাদ তত্ত্বের সঠিক বিশ্লেষণ হয়তো আমি করতে পারবো না। সেটি হচ্ছে এই যে জাতীয়তাবাদ এক পর্যায়ে কোনো কোনো ক্ষেত্রে চরম জাতীয়তাবাদের রূপ নেয় এবং পৃথিবীর ইতিহাস তার সাক্ষ্য দেয়, এবং তার ফলশ্রুতিতে বিশ্ব সমাজে এই জাতীয়তাবাদী, চরম জাতীয়তাবাদী যে তত্ত্ব, সেটি কিছু কিছু ক্ষেত্রে এই বিশ্বে মারাত্মক দ্বন্দ্বের সৃষ্টি করেছিল। ইতিহাস সেটা সাক্ষ্য দেয়। বলা বাহুল্য, বাংলাদেশের ক্ষেত্রেও কথাটি আপনারা লক্ষ্য করবেন, আমি বিশেষভাবে বলছি যে বলা বাহুল্য, সেই চরম জাতীয়তাবাদের ধারণা বাংলাদেশের ক্ষেত্র এক পর্যায়ে একটি সাংঘর্ষিক পরিস্থিতির উদ্ভব ঘটিয়েছিল, যা থেকে উত্তরণের পথ হিসেবে আমরা বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এক অনবদ্য ভাবধারা প্রবর্তন করেছিলেন, এবং সেই ভাবধারার নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। তবে এই বিশ্লেষণে বিস্তৃত যাবার আগে, যে যার উপরে ভিত্তি করে মারুফ মল্লিক পুরো গ্রন্থটি রচনা করেছেন, আমি এখনই এসে দেখলাম, আগে দেখার সুযোগ হয়নি। সেই বিশ্লেষণে যাবার আগে আমি জাতীয়তাবাদের রাজনৈতিক যে ধারণাটির উদ্ভব, তার প্রসার এবং তার বিবর্তনের ইতিহাসটির একটি সংক্ষিপ্ত পর্যালোচনা এখানে করতে চাই, এবং বিশ্বাস করি সেটা আজকে অবান্তর হবে না। সপ্তদশ শতাব্দীর শেষভাগ কিংবা অষ্টাদশ শতাব্দীর শুরু থেকেই
জাতীয়তাবাদের যে ধারণাটি সৃষ্টি হয়েছিল তা ক্রমশ দানা বাঁধতে শুরু করেছিল, সেটা সামনের দিকে ক্রমশ এগিয়ে যেতে শুরু করে এবং তার একটি স্পষ্ট বহিঃপ্রকাশ হয়। এটা সত্যিকারভাবে বলতে গেলে একটা কংক্রিট ধারণা নিয়েছিল। কখন? সেটা ছিল ফরাসি বিপ্লবের সময়। তিনটি শব্দ আমি উল্লেখ করব: লিবার্টি, ইগালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। এই তিনটি চেতনায় জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হয়েছিল ফ্রান্সে রাজতন্ত্রের অবসানের ভেতর দিয়ে। এবং একই সময়ে আমরা দেখেছি আমেরিকার যে জনগণ, যার উল্লেখ একটু আগে আমরা শুনেছি, সেই আমেরিকার জনগণও কিন্তু তখন বিপ্লব করেছিল ব্রিটিশ ঔপনিবেশিকতার বিরুদ্ধে। এবং একটি স্বাধীন দেশ হিসেবে আমেরিকার জনগণেরও অধিকার সেটি প্রতিষ্ঠিত হয়েছিল কিসের ভিত্তিতে? জাতীয়তাবাদের। এবং তার পরবর্তীতে ঊনবিংশ শতাব্দীতে ইউরোপে জাতীয়তাবাদের উদ্ভব হয়। লক্ষ্য করুন, ইউরোপের জাতীয়তাবাদের উদ্ভবটি কিন্তু ফ্রান্সে শুরু করলেও বাকি দেশগুলোতে কিছুটা বিলম্বে এসেছিল। এবং সেই পুরো ইউরোপে জাতীয়তাবাদের যে উদ্ভব, সেটা ছিল মূলত শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে, যার মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকারের প্রশ্নটি রাজনীতির মূল ধারায় চলে আসে আধুনিক বিশ্বে। এবং এটা এমন শক্তি সঞ্চয় করে যে পুরো ইউরোপে তখন রাজতন্ত্র এবং তার একটি পেরিফেরাল একটি ব্যবস্থা, যার নাম হচ্ছে সামন্ততন্ত্র, সেই সামন্ততন্ত্র এবং রাজতন্ত্রকে তারা প্রশ্নবিদ্ধ করে ইউরোপ থেকে সরিয়ে দেবার চেষ্টা করেছে। তার মূলে ছিল, আমি যে কথাটি বলেছি, শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব সর্বপ্রথম পশ্চিমা বিশ্বে জনগণের যে কল্যাণ এবং জনগণের যে অধিকার, সেটাকে সামনে নিয়ে এসেছিল। মজার কথা হচ্ছে এই যে এই শিল্প বিপ্লব তথা ক্যাপিটালিজমের যারা উদ্যোক্তা ছিলেন, তারা কিন্তু শিল্প বিপ্লবের ফলাফল কোন দিকে যাবে তখন তারা সেটাই ধারণা করতে পারেননি। এ প্রসঙ্গে নির্দিষ্টভাবে জার্মানি এবং ইতালির নাম উল্লেখ করার পাশাপাশি দক্ষিণ আমেরিকাতেও কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই সময় ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, সেই দেশগুলোতে এই নতুন ধ্যান ধারণার উন্মেষ শুরু হয়েছিল, যেখানে তারা বলেছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এ পর্যায়ে যে কথাটি বলে জাতীয়তাবাদের এই পর্বের সমাপ্তি আমি টানার চেষ্টা করব, সেটা হচ্ছে এই যে ইংল্যান্ডের কথা আমরা উল্লেখ করেছি আমি একটু আগে, যে ইংল্যান্ডের ঔপনিবেশিকতার কথা উল্লেখ করেছি একটু আগে, এবং যার ফলশ্রুতিতে আমরা যখন ভারতবর্ষের অংশভুক্ত ছিলাম প্রায় 200 বছর সেই ঔপনিবেশিকতার কবলে ছিলাম। মজার বিষয় হচ্ছে সেই ইংল্যান্ডেও কিন্তু একটি অত্যন্ত অদ্ভুত ঘটনা ঘটেছিল, এবং সেটা হচ্ছে বিলাতের ম্যাগনা কার্টার ইতিহাস, যে ব্রিটেনকে সারা বিশ্ব ঔপনিবেশিকতার প্রতিভূ হিসেবে দেখে, সারা বিশ্ব চিহ্নিত করেছিল সেই ব্রিটেনকে রাজতন্ত্র হিসেবে, সেখানেও কিন্তু রাজতন্ত্রের বিবর্তন আসা শুরু হয়। এবং মজার কথা হচ্ছে এই যে প্রায় শত শত বছরের সংগ্রামের ফলশ্রুতিতে প্রথম ম্যাগনা কার্টা লেখার পরে প্রায় শত শত বছরের আন্দোলন
এবং সংগ্রামের ফলশ্রুতিতে বিলেতের মনার্কিকে একটি রূপান্তরের ভিতর দিয়ে যেতে হয় এবং সেই মনার্কির তখন নতুন নামকরণ হয় কনস্টিটিউশনাল মনার্কি।